দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ইআরএফ কার্যালয়ে। সেখানে বক্তব্য রাখছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি কথা বলছিলেন ব্যবসা বাণিজ্যের নানান বিষয় নিয়ে, বিশেষ করে সামনের বাজেট আসলে কেমন হবে, বর্তমান সময়ে গত 15 বছরে আসলে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, অর্থনীতির যে পরিস্থিতি, সেখান থেকে আসলে বের হয়ে সামনের দিনে কীভাবে এগোনো যায় এই বিষয়গুলো নিয়ে তিনি পরামর্শ দিচ্ছিলেন। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আলোচনায়। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন বিকেএমই এর পরিচালক খোরশেদ আলম। তার কাছে যেতে চাই। জনাব খোরশেদ আলম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি শুনছিলেন ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে ব্যবসা বাণিজ্য চালু রাখার জন্য বিশেষ করে উদ্যোক্তাদের উৎপাদন যাতে ব্যাহত না হয়, এই জন্য আসলে জ্বালানি একটি বড় চিন্তার জায়গা। সেই জ্বালানি সংকট আমরা এখনও সেভাবে যে সমস্যার কথা আপনারা আসলে দীর্ঘদিন ধরে বলছেন, সেটি কোনো সমাধান, আসলে স্থায়ী সমাধান আমরা করতে পারিনি। এই মুহূর্তে পরিস্থিতি একটু আপনার কাছ থেকে জানতে চাইব। আমি ওনার সম্পূর্ণ কথাগুলো শুনেছি এবং উনি যে বক্তব্য দিতে বলেছেন এটা সম্পূর্ণ মানে আমি মনে করি আমার ব্যক্তিগত মত থেকে উনি সঠিক উপদেশ দিয়েছেন এবং ওনার বক্তব্য বলেছেন। এখন এই প্রসঙ্গে যদি আমাকে বলতে হয় তাহলে আমি দেখেন, বর্তমানে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে বর্তমান অবস্থা কি। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, এটা সপ্তাহখানি আগে বা 10-12 দিন আগে একটু উন্নতি হয়েছিল। এখন 2,500 নরসিংদী ওইসব এলাকার একটু উন্নতি হয়েছে, সাভার এলাকার একটু পরিবর্তন দেখা গিয়েছিল। এখন ওই অবস্থায় চলে আসছে আগের মতো। এখন গ্যাস প্রেশার 2-3-এর উপরে থাকে না। কিন্তু নরসিংদী 2,500 আমাদের যে এলাকাটা আছে ওই এলাকাতে আবার একটু ভালোর দিকে দেখা গেছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে আসলে ঘটনাটা কি হচ্ছে। আমাদের কাছে একটা জিনিস দেখেন পরিষ্কার, আমরা আগেও বলেছি, আপনার অনুষ্ঠানে অনেকবার বলা হয়েছে যে আমাদের গ্যাস এবং জ্বালানি, গ্যাস বা বিদ্যুৎ, এই দুটোই আমাদের স্পিনিং বা টেক্সটাইল মিলের জন্য এটা আমাদের একটা মানুষের যে হার, এটা হলো আমাদের ফ্যাক্টরির জন্য আমাদের একটা হার। তো আমাদের জানা দরকার, আপনি একটা মানুষ, আমার একটা ফ্যাক্টরি, আমার যেমন জানা দরকার আমার হাটটা কি পজিশনে আছে, আমি কি এখান থেকে হেঁটে বাজারে যেতে পারবো নাকি আমি দৌড়াতে পারবো, এই ধরনের কিন্তু আমাকে বুঝে আমি বাসা থেকে বের হব। কিন্তু আমার বিলটার ব্যাপারে আমি কিছু করতে পারতেছি না। আমার মিলটাকে আমি আমার 3 শিফটের লোক, আমি তাদেরকে রীতিমতো তারা আসতেছেন, আমি তাদের বেতন দিচ্ছি, কিন্তু দেখা গেল দিন শেষে আমার প্রোডাকশন হয় নাই। কিন্তু আমি তাদের বেতন দিয়ে বসায় রাখলাম, আমি তাদের অন্য দিন রাখতে পারতাম, তাদের ওভার টাইমে অ্যাডজাস্ট করতে পারতাম, সেগুলো কোনো কিছু করতে না পেরে আমি এখন এখানে লোকসান দিয়ে যাচ্ছি এই গ্যাস বিদ্যুতের পলিসির জন্য। আমাদের যেটা বক্তব্য ছিল আপনি জানেন, আমরা চেয়েছিলাম যে আমাদেরকে দরকার হলে আপনি রেশনিং করে দেন, আমরা একটা এলাকা সপ্তাহে একদিন বন্ধ রাখবো। আজ পর্যন্ত এটা তো বিগত কয়েক বছর যাবৎ বলে আসতেছি, কিন্তু বর্তমান যে সরকার আসছেন তারা তো, আমরা জানি যে সবাই এখানে যারা আসছেন অর্থনীতিবিদ, এখানে তো কোনো অশিক্ষিত লোক আসে নাই। তো অর্থনীতিবিদ ওনারা তো সেই জিনিসটা জানে যে কোন অর্থনীতির জন্য এই ফ্যাক্টরি গুলো বসে যাচ্ছে। আজকে এই ফ্যাক্টরি গুলো বসার পিছনে যে অসুবিধা হচ্ছে, টাকা দিতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, অনেকে দেখেন, আপনি দেখেন অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে, কেন? সে বেতন দিতে পারে নাই। আমি জানি না তার অবস্থা কি, হয়তো এরকম হবে সে তার গ্যাস বিদ্যুতের জন্য ফ্যাক্টরি চালাতে না পেরে তাদের টাকা দিতে পারে নাই, ব্যাংক তাদের টাকা দিচ্ছে না, তার শিপমেন্ট হয় নাই, শিপমেন্টের টাকা আসে নাই। এবং ইদানিং যে জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ, গার্মেন্টস এর জন্য যে জিনিসগুলো লক্ষ্য করতেছি, লোকাল যেসব ফ্যাক্টরি বলেন, যদি দিন এক্সপোর্ট হয় সেখান থেকে টাকা আসছে, মাল দেওয়ার পরে 9 মাস, 10 মাস, 11 মাস, 7 মাস, 5 মাস সময় লাগে। অথচ যদি বিদেশ থেকে সেম জিনিসটা আপনার এক্সপোর্ট হয়, উনি জাহাজে মালটা উঠানোর পরে উনার টাকাটা চলে আসে। তা এখন আমরা যে এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করার জন্য পাগল হয়ে গেছি, আমি যদি টাকাটা রীতিমতো না পাই, আমি আমার ফ্যাক্টরি কিভাবে চালাবো, আমার ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে চলবে? আমার যদি 9 মাস 7 মাস একটা টাকা পড়ে থাকে, আমি ফ্যাক্টরি কিভাবে চলাবো? ওয়ার্কিং ক্যাপিটাল কোথায়? ব্যাংক তো আমাকে ফিক্স করে দিয়েছে, হয়তো 2 মাস বা 3 মাসের ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে, আমার তো টাকা ওইখানে ব্লক হয়ে আছে, মনে করেন 5 মাস হলো, 9 মাস হলো, 6 মাস হলো। এই জিনিসটা আমি বলবো বর্তমানে যারা অর্থনীতিবিদ আছেন, যারা ব্যাংকের সঙ্গে জড়িত বা যারা অর্থনীতির সঙ্গে জড়িত, যারা এই দেশ উন্নতি করতে চাচ্ছেন, তাদের সর্বপ্রথম দেখতে হবে পরিষ্কার কথা, আপনি সবকিছু বাদ দেন, বহু জায়গায় অপচয় হচ্ছে, ওগুলো আপনারা এখন পারবেন না, কিন্তু
সর্বপ্রথম প্রতিটা মিলে ফ্যাক্টরিতে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। 2 নম্বর হলো যে যারা এক্সপোর্ট করেছে তাদের টাকা ভীম হোক লোকাল এবং বিদেশেরটা পেয়ে যাচ্ছে। লোকাল এক্সপোর্ট করে আমরা কেন টাকা পাচ্ছি না? আপনারা নির্দেশনা দিচ্ছেন, কেউ মানতেছে না। এই জিনিসটা আমাদের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটার ভিতরে কেউ কোনোদিনও কোনো আলোচনায় আসেন নাই, বা এই দুঃখটা কেউ জিজ্ঞেস করেন নাই যে আমি সুতা এক্সপোর্ট করলাম, আমি কাপড় এক্সপোর্ট করলাম, সেই টাকাটা আমি কত দিনে পাবো। এটা সবাইকে বুঝতে হবে যে এটা কোনো অবস্থায় আমার মাল দেওয়ার 15 দিনের ভিতরে আমাকে টাকা দিতে হবে। এখন উনি বলবে কি যে আমি ভাই এটা এক্সপোর্ট, আমার এটা মাল যাবে, এক্সপোর্টের পর আমি টাকা দিব। আপনি টাকা দিলে সেটা আমাকে বলতে হবে যে আপনি কত দিনে দিবেন। আপনি বলবেন যে আপনি শিপমেন্ট করেছেন, আপনার মাল ডিফেক্ট হয়ে গেছে। আপনি ডিফেক্ট হওয়ার পরে কি হলো, আপনার টাকা আসে নাই, আমি সাফার করবো? এটা কোন দেশে বিচার হচ্ছে? এগুলো দেখার কেউ নাই। আমি খুবই দুঃখিত। এই যে আমি যে ঘটনাগুলো বলতেছি, এই ঘটনাগুলো দেখার মতো একটা লোক আপনি পাবেন না যে আসেন, যে সাপ্লায়ার হোক বা যিনি আপনার আমার মালটা নিয়েছেন ক্রেতা, কোনোদিনও জিজ্ঞেস করবে না, বরঞ্চ ওনারা টেলিফোন পেলে টেলিফোন কেটে দেয়, দেখা করতে গেলে দেখা করে না। এগুলো কি ভাই হচ্ছে দেশের ভিতরে? আর আমরা এত অবদ্ধ হয়ে গেছি যে আমি একটা মাল নিয়েছি একজনের কাছ থেকে, সুতা নিয়েছি, কাপড় নিয়েছি, তার টাকাটা আমি পরিশোধ করবো না। কিসের ব্যবসা করতে আসছি আমরা এখানে? খুবই দুঃখজনক। আমি আজকে কথাটা বলছি মনের কষ্টে। যাই হোক, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। কারণ হচ্ছে আমার বলার এখন আর রাস্তা নাই, আমাদের পিঠ থেকে গেছে বিভিন্ন জায়গায়। তা এখন আমি যে জিনিসটা সংক্ষেপে রিপিট করি, গ্যাস বিদ্যুৎ আপনি আমাদের দিবেন। আমাদের টেক্সটাইল মিলে মিনিমাম ধরেন 7 PSI দিতে হবে 10-এর জায়গায়। আপনি আমার কাছে টাকা জমা নিয়েছেন 10-এর, আমি 7 অ্যালাউ করবো। আমার কোনো ডিমান্ড নাই, দাবি নাই। এবং আমাকে কন্টিনিউয়াসলি আপনি দিতে হবে। আর ডাইং ফ্যাক্টরির জন্য আপনাকে 10 দিতে হবে যারা পণ্য নিয়েছে, 5 আপনাকে এখানে ব্যবস্থা করা হবে। দ্বিতীয়ত হইল, আমরা বলছি বারবার যে দেখেন এই যে গ্যাস বিদ্যুতের কিন্তু এখনো 9 থেকে 10-11% জায়গা, আমাদের হিসাবে 12%, কিন্তু সরকার বলতেছে 8.5-9। এই 8.5% কত টাকা নিচুজ হচ্ছে? কেন নিচুজ হচ্ছে? আপনারা অর্থনীতিবিদ, আপনারা দেশের রক্ষা করতে আসছেন, আপনাদের দেখা উচিত যে আমার এখানে কেন সিস্টেম লস হবে। এখন তো সিস্টেম লস হওয়ার কথা না, এখন তো কথা না। এখন দরকার হলে আপনি সেনাবাহিনীকে নিয়োগ দেন যে কোথায় আপনার এই সিস্টেম লস হচ্ছে, যা বের করুন। আপনারা চুপচাপ বসে আছেন কেন? আপনাদের উচিত এই সিস্টেম লস কমানোর জন্য। এখন সিস্টেম লসটা কমানোর কি জন্য বলছি? গ্যাসের প্রাইসের জন্য। আপনি যে গ্যাসের প্রাইস করে রাখছেন, আপনারা বলতেছেন যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য কি পরিস্থিতি। আমি বলবো যে বর্তমানে আমার জানা মতে, আমি জানি বিদেশি কিছু কোম্পানি বাংলাদেশে এই জানুয়ারি থেকে $7 বিলিয়ন মতো। আমি একটু আপনাকে থামাতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা তো গত সরকারের আমলে অনেকবারই আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে অভ্যন্তরীণ গ্যাস সম্পদ আছে সেটি আহরণের ব্যাপারে আপনি অনেকগুলো পরামর্শ বিভিন্ন সময় আপনার লেখালেখির মাধ্যমে বা আপনি বিভিন্নভাবে বলেছেন। এই যে নতুন সরকার এসছে, নতুন সরকারের সাথে কি আপনাদের জ্বালানি পলিসি নিয়ে কোনো ধরনের ব্যবসায়ীদের পক্ষ থেকে আলোচনার সুযোগ হয়েছে, বা তাদেরকে আপনারা কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, বা কোনো ধরনের তাদের কাছ থেকে আপনারা কোনো ধরনের সামনের দিনে জ্বালানি সংকট আসলে কিভাবে মোকাবেলা করা হবে সেই বিষয়ে কোনো আশ্বাস বা কোনো পরিকল্পনার কথা শুনেছেন কিনা? আমরা তো ব্যবসায়ী মানুষ, আমরা রাজনীতি বুঝি না। আমরা চাচ্ছি যে কোনো মুহূর্তে যদি জ্বালানি মন্ত্রণালয় থেকে যারা আছেন আমাদের যদি বলেন, বা আমাদের বিপিএমএ কে যদি ফোন করে বলেন আপনাদের কি সমস্যা আছে আপনি নিয়ে আসেন। এখন আপনি বলছেন যে আমরা ওখানে গিয়েছিলাম কিনা। দেখেন এখন ওনারা আসার পরে, এই দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবরোধ থেকে আরম্ভ করে ভীষণ সমস্যা। এখন এই সমস্যার ভিতরে আমি যদি তাদেরকে গিয়ে বলি আমার সঙ্গে দেখা করেন, আমার সঙ্গে আমাকে এটা দেন, এটা একটা অমানুষ। আমরা এই জন্য চাচ্ছি যে ঠিক আছে, একটুখানি পরিবেশটা যদি একটু ভালো হয় আমরা ওনাদের সঙ্গে বসবো যে কোনো সময়। উনি যদি রাত্রে 12টায় টাইম দেন, 11টায় টাইম দেন, সকাল 9টায় টাইম দেন, আমরা যে কোনো সময় যেতে রাজি আছি পরিস্থিতি। কিন্তু আমার জানা মতে জ্বালানি মন্ত্রণালয়ে যারা আছেন, যারা সচিব, এরা কিন্তু এ টু জেড সব খবর ওনাদের কাছে আছে। তিতাস গ্যাসের যে চেয়ারম্যান আছেন, পেট্রো বাংলার যে চেয়ারম্যান আছেন, তারা কিন্তু সবই জানেন। তো তারা বসে আছে কেন?
উপদেষ্টার কাছে যেতে হবে। উপদেষ্টা সব কাজ করবে? উপদেষ্টার কাছে যাবো? আপনার কি দেশের প্রতি মায়া নেই? এই মিল ফ্যাক্টরি গুলোকে সাফার করতেছে। জি জনাব জনাব খোরশেদ, এই যে আপনি বলছেন যে বর্তমানে আসলে অস্থির পরিস্থিতি, প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে, রাস্তা ব্লক হচ্ছে, শ্রমিকদের আন্দোলন হচ্ছে, এই যে এই পরিস্থিতিগুলো মোকাবেলায় আপনার কাছে কি মনে হয়? কারণ এটি আসলে গতকালও একটি অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল যে ব্যবসায়ীরা বলছিলেন যে এই পরিস্থিতিটা আসলে ব্যবসার জন্য বা বিনিয়োগের জন্য কিন্তু খুব ভালো পরিবেশ না, এবং সেখানে বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু শঙ্কায় রয়েছেন। এই জায়গাটাতে আপনারা কি মনে করেন কিনা যে সরকারকে একটু কঠোর অবস্থানে যাওয়া উচিত, যে এই পরিস্থিতিগুলো মোকাবেলায় বা সামনের দিনে যাতে পরিস্থিতি আরো খারাপের দিকে না যায়? এটার ব্যাপারে ধন্যবাদ আপনাকে। এসব ব্যাপারে যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন বা ওনাদের যারা আপনাদের সচিব আছেন, তারা কিন্তু সব খবর রাখেন, এবং আমাদের গোয়েন্দা নজরদারি যেটা আছে, তাদের কাছে কিন্তু তথ্য আছে যে কোথায় কি হবে বা হচ্ছে। যদি আপনি বলেন যে না তাদের কাছে তথ্য নাই, তাইলে তো আমি মনে করবো যে আমরা সম্পূর্ণ ব্যর্থ। গোয়েন্দাদের তো আমরা আগে সরকার সময় দেখেছি যে কোথায় 1 মাস পরে কি হবে সেটা গোয়েন্দারা ধরে নিয়ে আসে। আপনি 1 মাস পরে আপনি একটা কাজ করবেন, তাদের ধরা নেওয়া হচ্ছে। আর এখানে এখানে 3 দিন 5 দিন 7 দিন আগে কি হবে সেই গোয়েন্দারি নজরদারি নেই, এটা কিভাবে হয়? এটা তো আমরা মানতে পারি না। আমাদের অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমাদের কোনো অংশতে মিলে না। এখন হঠাৎ দেখা গেল এখানে একটা লোক আইসে এইভাবে করলো, এটা করলো, এগুলো এটা তো মানে আমাদের বুঝে আসে না, যার জন্য সবসময় সব লোক আতঙ্কে আছে। এখন যে জিনিসটা হলো যে আপনি বলছেন যে এখন সব তাদের উচিত, যে আমার মনে হয় এখানে 1 নম্বর গোয়েন্দা নজরদারি করতে হবে, দ্বিতীয়ত আইডেন্টিফাই করতে হবে। আমি দেখেছি যে টেক্সটাইলের যে গন্ডগোলগুলো হয়েছিল আগে আমাদের সাভার আশুলিয়া এলাকায়, এখানে বহু লোক ছিল যারা এই এলাকার না, এটাও বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সবাইকে ওই জিনিসগুলাকে আইনের আওতায় আনতে পারেন নাই। যার জন্য আজকে এরা এক জায়গা থেকে আরেক জায়গা, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে সাভার, সাভার থেকে ময়মনসিংহ, তারা বিভিন্ন জায়গায় গিয়ে একই লোকজনগুলো ঘুরে ঘুরে প্রোগ্রাম করে তারা ওর সঙ্গে জড়িত হচ্ছে। এখন যদি দেখেন আমরা আগে সেই 72 সন থেকে আমি টেক্সটাইলের সঙ্গে জড়িত, আমাদের যেসব জিনিস বা বিপিএম এর সঙ্গে আমি 10-15 বছর ধরে জড়িত আছি বিভিন্ন মেয়াদে, আমরা দেখেছি যে আমাদের এরকম কখনো কোনো। জি জনাব খোরশেদ, আমরা একেবারে সময় শেষের দিকে। আপনাকে ধন্যবাদ, আপনি আসলে আপনাদের ব্যবসার বর্তমান পরিস্থিতি এগুলো নিয়ে বলেছেন এবং সরকারকে যে আহ্বানগুলো জানিয়েছেন। আমার মনে হয় যে সরকারের উদ্যোগ, যারা নীতি নির্ধারকরা এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।